ভেবেছিলেন সব শেষ, কিন্তু মৃত্যু কি এত সহজে ছেড়ে দেয় কাউকে? যে আত্মা অধরা থেকে যায়, তার আর্তনাদ থেমে যায় না। রুদ্রের চারপাশে যে নীরবতা ছিল, সেটা আসলে নাকি একটা চিৎকার। ঘড়ির কাঁটা থেমে গিয়েছিল, কিন্তু সময় থেমে যায় না। যারা চলে গেছে, তারা সবসময় চলে যায় না। তারা থেকে যায়, ছায়া হয়ে, গন্ধ হয়ে, কষ্ট হয়ে। এই গল্প শুধু ভয়ের নয়, এটা প্রশ্নের। মৃত্যুর পর কি হয়? আপনি কি জানেন? আপনি কি প্রস্তুত সেই অজানার দরজার সামনে দাঁড়াতে? সন্ধ্যার অন্ধকারটা যেন হঠাৎই ভারী হয়ে উঠেছিল। ঘরের জানালায় বাতাস থমকে দাঁড়িয়েছে, অথচ বুকের ভিতরে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। আমি, রুদ্র, তখন গ্রামের বাড়িতে একা। মা বাবা শহরে চিকিৎসার জন্য গেছে। আর আমি, পুরনো এই ভাঙাচোরা বাড়িতে, শুধু চারদিকে অন্ধকার আর মেঠোপথের শব্দে ভরা। কিন্তু জানেন, এমন রাত আমি বহুবার কাটিয়েছি। ভয় পাইনি কোনোদিন। কিন্তু ওই রাতে সবকিছু বদলে গেল। এই বাড়ির পাশেই এক বুড়ো থাকত, বেনিমাধব চাচা। মানুষটা খুব ভালো ছিল, কিন্তু একটু রহস্যময়ও বটে। মাঝে মাঝে এমন সব কথা বলতো, শুনে গায়ে কাটা দিত। মৃত্যুর পর তো সব শেষ নয় রে রুদ্র। কেউ কেউ ফিরে আসে, যারা অন্যায়ভাবে মরে, বা যাদের কিছু না বলা থেকে যায়। আমি হেসে বলতাম, ভূতটুতের গল্পে এখন আর কেউ বিশ্বাস করে চাচা? তিনি শুধু চুপ করে থাকতেন। তারপর বলতেন, একদিন তুই নিজেই বুঝবি, সবকিছু চোখে দেখা যায় না। ঠিক 1 মাস পরে চাচা মারা গেলেন। খুব সাধারণ মৃত্যু, কিন্তু ওই মৃত্যুর পর থেকে কিছু একটা ভুল হচ্ছিল। প্রথম সপ্তাহেই শুরু। রাত 2টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। কাঁটা দিয়ে জেগে উঠলাম। ঘরের জানালার কাছে একটা ছায়া। না, মানুষ নয়, ঠিক যেন মানুষের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ নেই। আমি বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। জানালা খুলে বাইরে তাকালাম, কেউ নেই। কিন্তু জানেন কি দেখলাম নিচে? একজোড়া সাদা চটি, যেটা বেনিমাধব চাচা পরতেন। এটা কিভাবে এখানে এল? বুক ধকধক করতে লাগলো, ঘামে ভিজে উঠল সারা শরীর। পরদিন সকালে চাচার মেয়ে এল শহর থেকে। কান্না করে বলল, ভাইয়া, আমার বাবার কাগজপত্রগুলো খুঁজে পাচ্ছি না। ওনার কিছু চিঠি ছিল, একটা খাম, খুব গুরুত্বপূর্ণ, ওটা কোথাও নেই। আমি যেন বুঝে গেলাম, চাচার আত্মা এখনো শান্তি পায়নি। সে কিছু বলতে চায়, কিন্তু কি? 3 দিন পরে, একই সময়ে আবার ঘুম ভাঙল। এবার আর ছায়া নয়, আমি স্পষ্ট দেখলাম, ঘরের কোনায় দাঁড়িয়ে আছে বেনিমাধব চাচা। মুখ রক্তে ভেজা, চোখ ফাঁকা, অথচ কণ্ঠস্বর একেবারে শান্ত। রুদ্র, ওরা আমাকে মেরেছে, আমি আত্মহত্যা করিনি, ওরা খুন করেছে। আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম। বললাম, কে করেছে চাচা? বলেন, আমি বিচার করব। তিনি কাঁদতে কাঁদতে বললেন, সেই খামটা, ওতে ছিল আমার জমির কাগজ। আমার ভাইপো চেয়েছিল সব কিছু। খুঁজে দে রে রুদ্র, খুঁজে দে। আমি মুক্তি চাই। পরদিন আমি উঠোনের কোণে গেলাম, যেখানে একবার চাচা বলেছিলেন, ওখানে আমি কিছু লুকিয়ে রেখেছি। আমি খোঁড়া শুরু করলাম, আর বিশ্বাস করবেন না, মাটির নিচে একটা লাল রঙের খাম পেলাম। ভিতরে জমির মূল কাগজ, আর একটা চিঠি। চিঠিতে লেখা, এর থেকে বড়, যদি আমি মারা যাই, জানবে এটা আত্মহত্যা নয়। আমার ভাইপো দীপু চায় আমাকে সরিয়ে দিতে। আমার হাত কাঁপছিল। এটা পড়ে আমি কাঁদছিলাম। সত্যি কি এই পৃথিবীর পরে কিছু থাকে? মৃত্যু কি সত্যিই শেষ নয়? আমি সব কাগজ নিয়ে থানায় গেলাম। তদন্ত শুরু হলো। দীপুকে গ্রেফতার করা হলো। প্রমাণ মিলল, হ্যাঁ, সেই চাচাকে ধাক্কা দিয়ে কুয়োর ধারে ফেলেছিল। আত্মহত্যা বানানো হয়েছিল সবকিছু। সেই রাতে আবার ঘুম ভাঙল, কিন্তু এবার জানালার পাশে দাঁড়ানো মানুষটা হাসছিল। মুখে এক শান্ত হাসি, চোখে জল। চাচা ফিসফিস করে বললেন, ধন্যবাদ রে রুদ্র, এবার আমি মুক্ত। তারপর অদৃশ্য হয়ে গেলেন। আর কখনো তিনি ফিরেননি। আজ 3 বছর পেরিয়ে গেছে। আমি এখনো মাঝে মাঝে ভাবি, মৃত্যুর পর কি কিছু থাকে? হয়তো থাকে, হয়তো না। কিন্তু সেই রাতে, যে চোখে আমি দেখেছি, যে আত্মা কথা বলেছে আমার সাথে, আপনারাই বলুন, কি ছিল সেটা? মৃত্যু কি সত্যিই একটা শেষ, নাকি এটা একটা শুরু? রুদ্র ভাবছিল সব শেষ, কিন্তু সেদিন রাতেই একটা অদ্ভুত জিনিস ঘটল। ঘুমের মধ্যে যেন একটা কেউ ফিসফিস করে বলছে, আমি মুক্তি পাইনি, আমাকে ভুলে গেছিস? আমার রক্ত এখনো শুকায়নি। রুদ্র চমকে উঠে বসে পড়ল। এবার কিন্তু কণ্ঠস্বরটা চাচার ছিল না। কে ছিল? ঘরের দেয়ালে একটা ছায়া দেখা গেল, এক মহিলা। সাদা শাড়ি, খোলা চুল, মাথা নিচু, আর হাতে একটা ছোট্ট পুতুল।
সে বলল, তুই তো শুধু একজনকে বাঁচালি রে, বাকি আমরা? রুদ্র বুঝতে পারল চাচার মুক্তি হলেও এই বাড়িতে আরও কিছু আছে। সে বাড়ির পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেল এক অদ্ভুত খবরের কাটা কাগজ। 1978 সালে এই বাড়ির পেছনের কুয়োতে এক মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু গ্রামের লোকেরা জানত ওটা খুন ছিল। স্বামী ঠেলে ফেলে দিয়েছিল। রুদ্র যেন পাথরের মতো হয়ে গেল। তাহলে এই বাড়িতে শুধু চাচাই নয়, আরও আত্মারা আটকে আছে? এক রাত গভীর সাহসে সে কুয়োর পাশে গেল। একবারের জন্যও পেছনে তাকালো না। হঠাৎ ঠান্ডা একটা হাওয়া লাগলো, তারপর মাটির নিচ থেকে এক হাত বেরিয়ে এল। না, এটা কোনো সিনেমা না, সেই হাত ধরা ছিল একটা পুতুল। সেই পুতুলটাই সে ছায়ামহিলা রাতের ঘরে নিয়ে এসেছিল। এক বিকট চিৎকারে রুদ্র পেছনে ঘুরে তাকালো, আর দেখল সেই মহিলা দাঁড়িয়ে আছে, চোখ গলে পড়ছে রক্ত। সে বলল, আমাকে কে জানবে রে রুদ্র? আমার ন্যায় কে দেবে? তুই না দেখলি আমি এখনো এখানে? রুদ্র আবার খুঁজে বের করল পুরনো নথি, পুলিশের রিপোর্ট, গ্রাম্য কাহিনী। তখন জানা গেল বাড়িটা এক সময় এক অত্যাচারী জমিদারের ছিল। সে নিজের স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালাতো, আর শেষে কুয়োতে ফেলে মেরে ফেলে। আর সেই মহিলা এখনো ঘুরে বেড়ায়। সে শান্তি চায়, না প্রতিশোধ। রুদ্র বুঝে উঠতে পারছিল না, কিন্তু এক রাতে সে স্বপ্নে দেখল এক মেয়ে কাঁদছে, বলছে, আমার দেহটা কুয়োর মাটি চেপে ধরেছে, আমাকে তুলে দে, আমাকে একটা কবর দে রে রুদ্র। রুদ্র এবার ঠিক করল সে কুয়ো খনন করবে। লোক ডেকে আনলো, পুরনো জমি খনন শুরু হলো। আর অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় ৪৫ বছর পরে সেখান থেকে এক কঙ্কাল উদ্ধার হলো। পাশে সেই পুতুল, আর একটা কাচের চুড়ি। পুলিশ রিপোর্ট করল, আনআইডেন্টিফাইড ফিমেল রিমেইনস, সাসপেক্টেড হিস্টোরিক্যাল মার্ডার। রুদ্র সেই কঙ্কালকে গ্রাম্য শ্মশানে সৎকার করল। সেই রাতে আবার সে এল, কিন্তু এবার সে হাসছিল, চোখে জল, ঠোঁটে একটা হালকা হাসি। সে বলল, তুই একটা আলোর রাস্তা খুলে দিলি রে রুদ্র, এবার আমি যেতে পারি। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। 7 দিন ভালোই চলছিল, কিন্তু এক অন্ধকার রাতে একটা নতুন কণ্ঠস্বর, আমাদের কাহিনী তো তুই জানিসই না রে রুদ্র, আমরা তো মৃত, তবু আটকে আছি তোর চারপাশে, তোকে এখন শুনতেই হবে। রুদ্র আরেকবার ঘুম থেকে চমকে উঠল। ঘরের সব আয়নায় লাল হরফে লেখা, তুই এখন দেখবি মৃত্যুর আসল রূপ। রুদ্র ভাবছিল, সব তো শেষ হয়ে গেছে, চাচার আত্মা চলে গেছে, সেই মহিলাও শান্তি পেয়েছে, কিন্তু সে জানত না এটা ছিল কেবল শুরু। এক রাতে সে নিজের ঘরে বসে ডায়েরি লিখছিল, আজকের রাতটা যেন খুব ভারী লাগে, জানি না কেন, মনে হচ্ছে কেউ আমায় দেখছে। ঠিক তখনই ঘরের বাতি